স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৬৬ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। কেটে গেছে ২ মাস। আজ নির্বাচনের দিন, মেয়র নির্বাচন। কত প্রতীক্ষা, কত আক্ষেপ, কত রাত জাগা ভাবনার পর অবশেষে এলো এই কাঙ্ক্ষিত দিনটি। তৌসিফ জিতবে, এটা তো নিশ্চিত। আর যদি নাও বা জেতে, ইঞ্জিনিয়ারিং করে হলেও জিতবে, সেটাও সুনিশ্চিত। মেয়রের চেয়ারে তার হাতেই আসবে, এই নিয়ে কারো মনে কোনো সংশয় নেই। মেয়র হওয়ার পর সে ইন্ডিয়া যাবে। খলিলের সাথে হিসাবটা চুকাতে হবে। বহুদিন জমে থাকা রক্তের হিসাব, বহুদিন চাপা প্রতিশোধের আগুন। সবকিছুরই ফয়সলা হবে। বিবিজানের একটা ব্যবস্থাও করতে হবে। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। এই তিনজনের জন্য একটা মসৃণ নিরাপদ ঝলমলে জীবনে রেখে যেতে হবে তাকে, যেখানে তাদের কোনো অভাব থাকবে না, থাকবে না কোনো ভয়, থাকবে না কিচ্ছু। নাজার সাথে সম্পর্কের উন্নতি বোধ হয় তার আর হবে না এ জন্মে, অন্তত এ জীবনে তো আর সম্ভব না। ভাঙা কাজ যেভাবে জোড়া লাগে না, যেভাবে ঝরে যাওয়া ফুল ডালে ফিরে আসে না, ঠিক সেভাবে তৌসির আর নাজার এই সম্পর্ক আর জোড়া লাগবে না। মাঝে মধ্যে নাজার কাছে যায় বটে, ভালোবাসার একটুখানি উত্তাপ খুঁজে পাওয়ার আশায়। নাজা তখনও নিজেকে ছুতে দেয়, কখনো আবার এক ঝাটকে দূরে সরিয়ে দেয়, কখনো নীরব সম্মতি, কখনো নীরব প্রতিবাদ। এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জীবন। এখন বাজে দুপুর ৩টে। পুরো বাড়ির সবাই ফলাফলের অপেক্ষায় স্তব্ধ, থমথমে। বাড়িতে হালকা রোদ, ভেতরে ভারী নিস্তব্ধতা। তৌসির গোসল সেরে খেয়ে দিয়ে ঘরের বেলকনিতে বসে আছে, কপাল কুঁচকে একদৃষ্টে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশটা আছে পরিষ্কার ঝকঝকে, কোথাও এক টুকরো মেঘ নেই, অথচ তৌসিরের মনের আকাশে মেঘের রোদ এক অন্যরকম খেলা চলছে। না যাও বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। বাচ্চারা এখন এখানে নেই, বাড়ির সবার সাথে ঘুরে ঘুরে আদর করেছে। আকাশ দেখতে দেখতে সে ভাবছে, আচ্ছা, তার এই বয়সটা কি এসবের মাঝে আটকে থাকার? সত্যি কি তাই? তার বয়স বর্তমানে মাত্র ২৯, আর ওর বয়স মুক্ত হয়ে থাকার বয়স, প্রজাপতির মতো এক ফুল থেকে আরেক ফুলে বেড়ানোর বয়স। কিন্তু নিজের একলা রঙিন আকাশ থাকার কথা, বাতাসে চুল উড়িয়ে হাসার কথা, স্বপ্ন দেখার কথা, সুখে থাকার কথা। তাহলে এতটুকু বয়সে তার কেন এত বিরহ, এত দুঃখ, কেন এত বুকভার? তার বয়সী ছেলেমেয়েরা যেখানে বিন্দাস জীবন পার করছে, ক্যাম্পাসে হাসি ঠাট্টায় মেতে উঠেছে, ভবিষ্যতের রঙিন স্বপ্ন বুনছে, সেখানে আজ সে নিয়তির কাছে হেরে গেছে নিঃশব্দে। ঘৃণা, চাপা রাগ, অভিমান, তার না পাওয়া ভালোবাসা, আর বুকে ব্যথা নিয়ে ৩টা প্রাণের অস্তিত্ব রাখার উসিলায় বেঁচে আছে সে। জীবন বড়ই বিচিত্র, বড়ই নির্মম। নাজার জীবনের কাছে সূক্ষ্ম দিতেও দিল না, এবং বড়টুকু সুখ স্বাদ জীব দিয়েও ছুতে দিল না যেন। সুখ নামক শব্দটাতেই বিষাদে পরিণত করে দিয়েছে। নিয়তি তার মন্দ খেলেনি, দুঃখ ভরিয়ে দেওয়ার কোনো অংশেও কমতি রাখেনি। বিষগ্ন মনে আকাশের দিকে তাকিয়ে নাজার এসব ভাবছে। আজকাল তার আর কোনো নিজের প্রতিও ঘৃণা করে না। ঘৃণা করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে, রাগ করতে করতে ফুরিয়ে গেছে ভেতরটা। এখন সে শুধু ভাবে, এসব কিছু তাকে প্রতিনিয়ত ভাবায়। কেমন করে সে ভাবায় তা কাউকে বোঝানোর সাধ্য নেই। মাথার ভেতর কখনো ঝরে এলোমেলো, কখনো বা শোষণের মতোই নিস্তব্ধ। দীর্ঘশ্বাস ছেড়ে বেলকনি থেকে ঘরের দিকে ফেরে নাজা। পায়ের নিচে মেঝে ঠান্ডা স্পর্শ, অবিকল তার ভেতরের উত্তাপের চেয়েও ধরা। তৌসির চুপ করে বসে আছে এখনো। সে এখন বুঝতে পারে নাজার অবস্থা। এইটুকু বয়সে এত বড় ঝড় সামলে নেওয়া কারোর পক্ষে সম্ভব না। সবাই তো আর তৌসির শিকদার নয় যে ভেতরে ক্ষোভ লুকিয়ে বিন্দাস ঘুরে বেড়াবে। সে অন্তত রক্তক্ষরণ ঢেকে রেখে মুখে হাসি ফোটাবে। সবাই তৌসির না। প্রতিটি মানুষের সহ্য ক্ষমতা আলাদা, প্রতিটি মানুষের কাঁধের জোর আলাদা। নাজার কাঁধ এখনো ভার বহন করার শক্তি হয়নি। তৌসির অনেকক্ষণ বসে থেকে উঠে ঘরে আসে। নাজা বাচ্চাদের ঘরে নিয়ে এসেছে। ৩জন সজাগ, ছোট্টটা পিটপিট করে চারপাশ দেখছে। তাদের বয়স এখন ৩ মাস ১০ দিন। এক একজন গোলুমলু হয়েছে, গালে হাতে পায়ে চর্বির ভাঁজ, সাথে ভীষণ সুন্দর। কারো দিক থেকে চোখ ফেরানো সম্ভব নয়। মনে হচ্ছে ৩টে ছোট চাঁদ পাশাপাশি বিছানায় শুয়ে আছে। নাজা মেয়ের নখ কেটে দিচ্ছে সাবধানে, খুব যত্নে, যাতে ছোট আঙুলে একটু আঁচ না লাগে। আর তার মেয়েটা এই মনোযোগে খিলখিল করে হাসছে, ২ পা নাড়িয়ে বাতাসে কি যেন লিখছে। তৌসির ঘর থেকে এসে চুপচাপ বিছানার কোণে বসে কিছুক্ষণ ওভাবেই থাকে। তারপর বিছানাকে নাজাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, তালুকদার বাড়িতে
যাবে তোমরা? তোমার বাবা বারবার বলতেছে যাতে তোমাদের নিয়ে যাই। আগামীকাল সময় হলে যাওয়ার হলে রেডি হয়ে থেকো, আমারও সময় আছে হাতে। নাজ একটা শুনে স্থির হয়ে গেল। হাতের নেল কাটারটা থমকে মেয়ের ছোট আঙ্গুলের কাছে কিছুক্ষণ চুপ থেকে মলিন কণ্ঠস্ফুরে অস্ফুটভাবেই বলে, না, যাব না আমি। তৌসির বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? কতদিন তো যাও না। আগে না যাওয়ার জন্য মরিয়াছিলি, এখন না? বয়স কেন? না করস কেন? নাজা তৌসিরের দিকে এক পলক তাকায়। সে দৃষ্টিতে অজস্র না বলা কথার ভার। তারপর চোখ পাকিয়ে সরিয়ে নিয়ে বলে, এখন ইচ্ছে নেই তাই যাব না। আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো কারণ দেখছি না। তৌসির তিক্ত গলায় বিরক্ত হলো। বিরক্তি নিয়ে বলে, এই সিনাল, কথাবার্তার কস কেন? সুন্দর করে কথা বলা যায় না, খালি স্যাটাং স্যাটাং। নাজা তৌসিরের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, মুখ সামলে কথা বলুন, আমার সাথে গালাগালি করে কথা বলবেন না। তৌসির নাজার দিকে এগিয়ে আসে। ওর দিকে ঝুঁকে চোখে চোখ রেখে কিছুক্ষণ ধারালো গলায় বলে, কর্ম, আমার বউ তুই, আর আমি আমার বউয়ের সাথে যেমনি ইচ্ছা অমনি ধরে কথা কমো। তোর কি? নাজিয়া কথা শুনে কঠিন কণ্ঠে তৌসিরের দিকে তাকায়। সেই দৃষ্টিতে আগুন আছে, বরফও আছে, আছে ঘৃণা, তীক্ষ্ণতা, আবার ক্লান্তি, নীরবতা। এরপর না বলেই উঠে দাঁড়ায় সে। সে জানে এই লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। কথার কাটাকাটিতে জিততে পারবে না, আর জিতলেই কি লাভ হবে? উঠতে উঠতে নাচা বলে, ওদেরকে দেখুন, আমি গোসল করিনি এখনো, গোসল করে আসছি। তৌসির মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। কাপড় নিয়ে নাচা ওয়াশরুমে চলে যায়। তৌসি নিজের সন্তানদের কাছে এসে না আবার তুরাবকে কোলে তুলে নেয়। দুজনের গালে গাড়ে করে চুমু এঁকে একবার নয় বারবার তার মনে সমস্ত দুনিয়ার শূন্যতা এই দুটো ছোট গালে চুমু দিয়ে ভরিয়ে ফেলে। আহা, কতদিনের আক্ষেপ! যদিও মাঝে মধ্যে এখন কোলে নিতে পারে ওদের, তবুও প্রতিবারই মনে হয় প্রথমবার। এই ছোট দুটো প্রাণ তার বুকের ভেতরে ভীষণ নরম করে দেয়। বাইরে দুনিয়ায় সব হিসাব নিকাশ, সব ক্ষোভ, সব ক্রোধ, সব হিংসা ওদের মুখের দিকে তাকালে মুহূর্তে গলে জল হয়ে যায়। নবাবের গালটা সদ্য বানানোর নরম রুটির মতোই তুলতুলে। চুমু দিলেই মিষ্টি একটি ঘ্রাণ পায় তৌসির। শিশু মায়ের দুধ আর নরম চুলের মিশালো এক স্বর্গীয় সুবাস, যা পৃথিবীর কোনো সুগন্ধির সাথে তুলনা করা যায় না, যা শুধুমাত্র একজন বাবাই চিনতে পারে। ওদের দেখে তৌসিও নিজের হাত পা নাড়তে থাকে, যাতে তাকেও কোলে নেয়। ছোট্ট ঠোঁট দুটো ফুলিয়ে কেমন অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। মেয়েটার এক হাত পা নড়ানোর দৃষ্টি তৌসির মৃদু হাসে। ছোট্ট একটা শিশু বাবার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কতটা চেষ্টা করতে পারে তা আজ তৌসির নিচে চোখে দেখল। তার বুকের ভেতরে কেমন একটা অজানা জোয়ার খেলে যাচ্ছে। আরে আমার মা, তুমি কাড়াকাড়িতে কেন পড়লা? আসো, বাবার বুকে আসো। তৌসির ছেলে মেয়ে তিনজনের মাঝে চিত হয়ে শুয়ে পড়ে। নবাবের ডান দিকে রাখে তুবারকে বাপ দিকে, আর তৌসিকে বুকের ভেতর নেয়। তিনটা পানির ওজন তার বুকে চাপা হয়ে আসে। তার ভারী লাগে না, মনে হয় এই বোঝাই তার জীবনের সবচেয়ে মিষ্টি বোঝা। তৌসির এখন খালি গায়ে। তৌসি ওর বুকে এদিক ওদিক নড়ে চড়ে মায়ের দুধ খুঁজছে। ছোট মাথাতে এদিক থেকে ওদিক ঘোরাচ্ছে, ঠোঁট বাড়াচ্ছে খোঁজার সে কি আকুতি। যা খুঁজছো তা দেওয়ার সাধ্য একমাত্র তোমার মায়েরই আছে, আমার নাই বাবা। তৌসি ছোট হাতের আঙ্গুলে টেনে ধরে বাবার উন্মুক্ত বুকের লোম। নাও আবার তুয়াব গড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না, তাই শুধু হাত পা নাড়াচ্ছে। তারা ছোট মুখ থেকে গোঙানির সুর তুলেছে, কেউ কাঁদছে না। বাবার উষ্ণতা পেয়ে যেন ভিন্ন রকম আনন্দ অনুভব করছে সকলে। তৌসির ওদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, এই তিনটা মুখ তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন। আজ সে নির্বাচনে জিতুক আর হারুক, মেয়র হোক বা না হোক, এই তিনজন তার কাছে পৃথিবীর সমস্ত সিংহাসনের চেয়েও বড় সিংহাসন, সমস্ত ক্ষমতার চেয়েও দামি। সে নিজের মনে মনে প্রতিজ্ঞা করে, এই তিনজনের মাথার ওপর কোনোদিন কোনো কালো ছায়া পড়তে দিবে না। বাবা হিসেবে তারা জীবনে যা পাওয়ার ছিল, যা হারিয়েছে, তার প্রতিটার অভাব ওরা যেন দ্বিগুণ ভালোবাসা দিয়ে পূরণ করতে পারে। ওরা যাতে কোনোদিন না বলে বাবা ছিল না, ওরা যাতে বলে বাবা ছিল, আকাশের মতো ছিল, ছাদের মতো ছিল। নব হঠাৎ বাবার গালে নিজের ছোট্ট হাতটা রাখে। সে স্পর্শে তৌসিরের গোটা শরীর কেমন যেন একটা শিশির অনুভূতি করে।
বৈদ্যুতের শিহরণের মতোই 3 মাসের একটা শিশুর হাত, কোমল, তৃপ্তি, নিরাপদ। এই হাতটা ঠিক বলে দিচ্ছে, বাবা আমরা আছি, তুমি একা না। দুঃখ নেই তৌসিরের মনে, আছে শুধু আনন্দ, প্রচুর প্রচুর আনন্দ, বুক ভরা তৃপ্তি। তৌসির চোখে মুখে এক চিলতে হাসি এনে একে একে তিনজনের কপালে চুমু দেয়, ফিসফিস করে কিন্তু স্পষ্ট উচ্চারণ করে, ওরা আমার জানের টুকরা। তোরা তিনজন যেদিন হাঁটতে শিখবি সেদিন বাবার হাত ধরেই হাঁটবি। বাবার সামনে দাঁড়িয়ে তোদের কোনো কিছুর অভাব হতে দিব না রে। বাবা আছে, বাবা থাকবে। ওরা কিছু বোঝে না, তবুও বাবার গালের আওয়াজ শুনে তিনজনেই তাকিয়ে থাকে তৌসিরের দিকে। ছোট্ট চোখগুলো মনে মনে গিলে নিচ্ছে বাবার প্রতিটি শব্দ। মনে হয় ওরাও আছে, বুঝতে পারছে এই কণ্ঠস্বরটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ ঠিকানা, সবচেয়ে বিশ্বস্ত। গোসল শেষে নাজা বেরিয়ে আসে, এসে বিছানার পাশে দাঁড়ায়। দূর হতে দৃশ্য দেখে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে ওঠে। এক দমকা একটা মুহূর্ত, কোথাও যেন আটকে যায় সে। খালি গায়ে শুয়ে থাকা তৌসির আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিনটে ছোট প্রাণ। নাজার পরনে একটা কালো কুর্তি, ভেজা লালচে কালো কেশরতন থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে কাঁধে। কুর্তির কাপড়ে সেই পানি আরো গাঢ়ভাবে দেখা যাচ্ছে। তার গোলাপেও ধরে লেগে আছে ফোঁটায় ফোঁটায় পানি। তাকে দেখে সদ্য ফোটা এক তাজা ফুলের মতোই লাগছে। তৌসির এক দৃষ্টি নাচার দিকে তাকিয়ে, সে শুনছে মাতৃত্ব নাকি সৌন্দর্য নষ্ট করে, শরীরে রেখে এলোমেলো করে, চোখের নিচে ছাপ ফেলে। কিন্তু তার অর্ধাঙ্গিনীর যেন ঠিক উল্টোটা। মনে হয় কাঁচা ফুলের সৌন্দর্য এখন পাকা ফুলের মধুকর্তার রূপ নিয়েছে। তৌসির এই দৃষ্টি দেখে নাচা বুঝে যায় সে এভাবে কেন তাকাচ্ছে। সে তৌসিরের দিকে ঝুঁকে বুক থেকে মেয়েকে কোলে তুলে নেয়। নাচা বুঝে ঝুঁকে পড়ার সময় চুল থেকে কয়েক ফোঁটা পানি তৌসিরের বুকে এসে পড়ে। তৌসির চোখ বুঝে নাচার শরীরের ঘ্রাণটা শুষে নেয়। নাচা মেয়েকে কোলে নিতে নিতে কপাল কুঁচকে তৌসিরকে বলে, এত নাটক না করে উঠুন, ওদের নিয়ে বাইরে যান, আমি মেয়েকে খাইয়ে একটু ঘুমাবো। তৌসিরের কথা শুনে কপাল কুঁচকে যায়। কেন? আমরা বাপ ছেলেরা বাইরে যাব কেন? আমরাও ঘুমাবো। নাজার রাগি চোখে তৌসিরের দিকে তাকায়। ওর এই দৃষ্টি এমন কিছু আছে যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। ওর এমন তাকানো দেখে তৌসির আর কোনো কথা না বাড়িয়ে দুই ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদের ঘুম কম, নিজেরাও ঘুমায় না, নাজাকে ঘুমাতে দেয় না। সারাদিন সারা রাত কেমন নাচন কুচন করতেই থাকে। আবার যতক্ষণ মায়ের কোলে থাকবে ততক্ষণ ঠিকই ঘুমাবে। মায়ের বুকে দুকদুকানি নিশ্চিন্তে ঘুমে দোলনা দিতেই থাকে, যেন লুকিয়ে পড়ে তারা। কিন্তু তিনজনে একসাথে নিয়ে ঘুমানো নাজের পক্ষে সম্ভব না। দুই হাতে দুজনকে সামলানো যায়, তৃতীয়জন কোথায় যাবে? তাই ছেলেদের তৌসিরের কাছে দিয়ে মেয়েকে নিয়ে সে একটু কাত হবে। এখন একটু জড়িয়ে নেবে ক্লান্ত শরীরকে। তৌসির নাজাকে খেয়াল রাখে এমন গভীরভাবে, এমন নিঃশব্দে যে নাজা জানতেও চায় না, বুঝেও ফেলে। তিনটে ছোট প্রাণকে একসাথে সামলানো একই সত্যি মুখের কথা। এটি আসলে এক নীরব যুদ্ধ, যে যুদ্ধে দুটি মানুষ প্রতি রাতে পরস্পরের হাত ধরে জিতে বলে, কোনো ঢাক ঢোল ছাড়াই, কোনো প্রশংসা আশা ছাড়াই। রাতের নিস্তব্ধতা ভেঙে বাচ্চাদের কেউ যখন হঠাৎ করে কেঁদে ওঠে, তখন তৌসির সঙ্গে সঙ্গে ধাড়মড়িয়ে উঠে বসে। ঘুম জড়ানো লাল চোখে সে তাকায় তাদের দিকে, বাচ্চাটাকে বুকে নেয়, আলতো করে পিঠে হাত বুলিয়ে দেয়। তুই ঘুমা, আমি ওদের দেখে নিব। কথাটুকুই যেন নাজাকে তার আশ্বাস দেওয়ার একটিমাত্র বাণী। এই কণ্ঠে তখন এত মায়া, এত আশ্বাস, এত ভালোবাসা মিশে থাকে, নাজার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কিন্তু নাজা তৌসিরের সেই কথায় খুব একটা পাত্তা দেয় না। তার কাছ থেকে বাচ্চাদের সামলে নেওয়াটাই এখন ওরকম প্রশস্তি। এই প্রশান্তির নাম হলো ভালোবাসা আর মাতৃত্ব। হয়তো এই ভালোবাসার জন্যই না বলা কৃতজ্ঞতা, তিনটে অনুভূতি মিলেমিশে একাকার হয়ে গেছে বুকের ভেতর। আর রাতের বেলায় বাচ্চাদের সামলানো তো একটাই সহজ উপায়, হলো মায়ের বুকের দুধ। আপনি তো সারাদিন কত রকম পরিশ্রম করেন, ক্লান্ত শরীর, একটু বিশ্রাম নিন। আর কত কষ্ট করবেন? কষ্ট করতে হবে না, আমি সামলে নিব ওদের। কথাগুলো ঠোঁটের কোণে থমে যায়, যেন গলার কাছে দলা পাকিয়ে যায় নাজার। ঘুমানোর সময় মেয়েকে বুকে জড়িয়ে আলতো করে তুলে দেয় তৌসিরের প্রশস্ত বুকের ওপর। তার মেয়েও ঠিক জানে, বাবার বুক তার সবচেয়ে নিরাপদ ঠিকানা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উষ্ণ আশ্রয়। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে ছোট্ট প্রাণটা। নাজার বুকে দুধ খাইয়ে দেয় ছোট পরিটাকে। মেয়ের ছোট হাতটা মায়ের বুকের ওপর রাখা, চোখ আধবোচা। খাওয়া শেষ হতেই তৌসির আবারও মেয়েকে বুকে টেনে নেয়, চোখ বুজে ঘুমিয়ে পড়ে। ঠিক পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাই যেন তার বুকে আগলে রেখেছে সে।
অপলক মাতৃত্ব তৃপ্তি। এভাবে কথা না বলা ভালোবাসা, না দেখানো যত্নে, চোখের ভাষায় বলা হাজারো ভালোবাসিতেই চলে যাচ্ছে তাদের ছোট সংসার। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে সাদামাটা একটি জীবন, হয়তো এটাই জান্নাতি সংসার, যেখানে ভালোবাসার কথা বলা না, শুধু বেঁচে থাকে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পর্শে, প্রতিটি মন ও যত্নে। আসরের পর বাড়ি হতে বেরিয়ে কুটিরের দিকে পা বাড়ায় তৌসির। কুটিরের সামনে খোলা জায়গায় কয়েকটা প্লাস্টিকের চেয়ার এলোমেলোভাবে পড়ে আছে, যেখানে বসে আড্ডা জমেছে রুদ্র, নুহমান, কেরামত ও নাজেম। সবাই আজ বেশ ফুরফুরে মেজাজে আছে। কারো হাতে চায়ের কাপ, কেউ বা ফোনে চোখ রেখেছে। সবকটি কেন্দ্রে তৌসিরের অবস্থা নাকি বেশ শক্ত। তার ওপর এলাকার ছাত্র অধিপত্যে মন্দ নয়। প্রয়োজন পড়লে তারা ইঞ্জিনিয়ারিং করে নেবে, জিতে নিবে, সমস্যা কি? তাই আপাতত চোখে মুখে দুশ্চিন্তার ছাপ নেই। তৌসির ধীর পায়ে এসে একটা চেয়ারে বসে পড়ে। বসার আগে একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, তারপর গলা উঁচিয়ে করে জিজ্ঞাসা করে, কিরে, ওদিকের খবর কি? রুদ্র ঝরঝরা চওড়া হেসে ওঠে, সব ভালাই ভাই, মানুষজনও তো বেশ সাড়া দিতেছে, চিন্তার কিছু নাই। কেরামত মাথা নেড়ে রুদ্রের কথাই সায় দেয়। তার চোখে মুখে স্পষ্ট আগাম উচ্ছ্বাসের কেন্দ্র। ঠিক তখন এই নাজেম নিজের ফোনের পর্দা হতে চোখ সরিয়ে নিউজ কল করে ওঠে, এই দেখ, আজ টাউনে একটা মাইয়া রেপ হয়েছে, এইটা নিয়ে আবারও মিছিল টিছিল শুরু হয়েছে। কথাটা বলার সময় নাজিমের গলায় বিশেষ কোনো আবেগ দেখা মেলেনি। ঠিক প্রতিদিনের মতোই 10টা খবরের মতোই যেন, কিন্তু কথাটুকু বাতাসে ছড়াতেই পারতেই আড্ডায় ভেতরে হালকা হাসি কিছুটা থেমে গেল। তৌসির কিছু বলার আগে নুহমান ঠোঁট বাঁকিয়ে ফোড়ন কাটে, কদিন পর পরই তো আজকাল এসব কাহিনী হয়। সকলে মাইয়ারা আজকাল একটু বেশি স্মার্ট হয়ে গেছে, অশ্লীল কাপড় চোপড় পরে দেখে এরকম বেশি হইতেছে। বাক্যটা শেষ হতেই তৌসির মুখে রেখা বদলে নিল। এতক্ষণে যে তৌসির শান্ত ছিল, সবার কথা শুনছিল, এখন তার চোল শক্ত হয়ে উঠেছে, চোখে জমে থাকা ক্রোধ। কয়েক মুহূর্তের জন্য নুহমানের দিকে তাকিয়ে তার হাবভাব এমন যেন ঠিকমতো বিশ্বাস করতে পারছে না। তারপর তৌসির তীব্র এবং তিক্ত গলায় বলে, আরে রাখ তোর সব সহমার্কা কথা। একটা মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরে গেলেই তার দোষ কোথায়? এটা তার চয়েস। সে কি পরবে, কিভাবে চলবে, তার ব্যাপার। কিন্তু কাপুরুষরা কেন তার দিকে নোংরা চোখে তাকাইতে হয়? কেন তার ইজ্জত নিতে হয়? বুঝোস নুহমান, সমস্যা মাইয়াদের পোশাকে না, সমস্যা সমাজের মানুষের নোংরা মানসিকতার। তৌসিরের কণ্ঠে এমন তীক্ষ্ণ কথাই যেন কেউ সঙ্গে সঙ্গে কথা বলতে পারল না। রুদ্র নিচের দিকে তাকায়, কেরামত অস্বস্তিতে চেয়ার নড়ায়। বাগানের বাতাস হঠাৎ থমকে যায়। ঠিক তখনই নাজেম গলা খাকারিতে ধীরে ধীরে বলে, ঠিকই কইছস। অন্যরাও মলিন কণ্ঠে সায় দেয়, কিন্তু তৌসিরের চোখে এখনো সেই অবস্থায়। মনে হয় এই কথাটুকু শুধু একটি সংবাদকে ঘিরে নয়, তার বুকের ভেতরে লুকিয়ে থাকা বহুদিনের ভয়, অসহায় আর ক্ষোভকে একসাথে নাড়িয়ে দেয়। সে মাথা একটু নিচু করে, তারপর বুকের ভেতরে থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, আক্ষেপ মাখা কণ্ঠে বলে, আল্লাহ আমারে মেয়ের বাপ বানাইলো, আমার কোলে একটা ফুল দিল, এই কুকর্মের দেশে আমি এই ফুলটারে কেমনে আগলায় রাখমু? এখন সারাক্ষণ এই চিন্তাই করি রে। মেয়ের বাপ হওয়ার আগে নারীদের প্রতি ধারণা এরকম থাকে, আর বাপ হওয়ার পর সেটা বদলাই যায়। মেয়ের বাপ হইলে বুঝলাম, দুনিয়ায় মেয়ে সন্তানের চেয়ে সুন্দর উপহার আর কিছু হয় না। কথাগুলো বলতে বলতে তার গলা যেন ভারী হয়ে আসে। তার চোখের সামনে ভেসে ওঠে ছোট মেয়েটার মুখ, নিষ্পাপ হাসি, ছোট ছোট হাত। সেই ভাবনায় তৌসির এক মুহূর্ত শক্ত মানুষ থেকে ভীষণ অসহায় এক বাবায় পরিণত হয়। তৌসির আর কিছু বলে না। বুকের ভেতর জমে থাকা কষ্টরা দীর্ঘশ্বাস ফেলে যেন বেরিয়ে আসতে চায়। এই দীর্ঘশ্বাসে আছে ভয়, ভালোবাসা, দুশ্চিন্তা, এমনও অনিশ্চয়তা। তার কোনো কাজই সহজ মনে হয় না এখন। সহজ উত্তরও নেই। পরিবেশ ক্রমেই ভারী হয়ে ওঠে। ধীরে ধীরে সে জিজ্ঞাসা করে, আচ্ছা তৌসির ভাই, ভাবিল কি সব ঠিকঠাক হয়েছে তোমার? প্রশ্নে তৌসির মুখ যেন এক অচেনা ছায়া নেমে আসে। সে কিছুক্ষণ চুপ থাকে, দূরে কুটির গেটের দিকে তাকিয়ে, সম্ভবত যেখানে হারিয়ে যাওয়া কোনো উত্তর খুঁজছে। তারপর খুব নিচু মলিন গলায় বলে, ওর চোখের সামনে ওর বাপের মতো চাচারে মাইরা ফেলছি আমি। ও কি কোনোদিন আমারে মাইনা নিব? ও চায় না। সে আমারে মাফ করুক, মাইয়া দিক, মাইনা নিক। আমার একটাই চাওয়া, আমার 3টা বাচ্চারে সে বড় করুক, আমারে ঘেন্না করুক, তবুও আমার সাথে থাকুক। শেষ কথাগুলো বলতে যেন তার গলাটুকু কিছুটা কেঁপে ওঠে।
এমনভাবে হারিয়ে যায় যে বিশ্বাস করতে পারে না সে। কণ্ঠটাও যেন লেগে আসে। সে আনমনে ঠোঁটের কোণে একটুখানি ম্লান হাসি ফুটিয়ে নিচু হয়ে করে নেয়। তার বলার মতো কোনো কিছু অবশিষ্ট নেই, এটাই তো সবচেয়ে বড় সত্যি। এদিকে পাটোয়ারি বাড়ির দৃশ্য আজ বেশ সরগরম। তৃষ্ণার সৎ বোনের বিয়ে আগামীকাল, তাই ওকে নিতে ওর বাবা এসেছে। তার হাতে সাদা কাগজে মোড়ানো একটা প্যাকেটে মিষ্টি, গায়ে সদ্য ইস্ত্রি করা ধবধবে পাঞ্জাবি, বাহ্যিক পরিপূর্ণ, চোখে মুখে লেপ্টে অচেনা ব্যস্ততা। মানুষটা আসলেই আসতে চায়নি, আসেন দায়ে পড়ে। মুখে বলেন ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানে ঘর ভরা কাজের চাপ, তাই দুদিনের জন্য তৃষ্ণাকে নিতে এসেছেন। কিন্তু মনের ভেতর কথাটুকু থাকে অন্যরকম। বড় মেয়েটাকে দিয়ে খাটিয়ে নেওয়া ছাড়া উপায় কি? তখন ওয়াসিস বাড়িতে নেই। ভোরের আলো ফোটার আগে সে বেরিয়েছে মাছের বাজারের উদ্দেশ্যে। হিতুজা বেগমের ধারণা ছেলের এই নতুন বইয়ের প্রতি কোনো টান নেই। বিয়েটা তার চোখে শুধু কাগজের সাইন, এক নিছক আনুষ্ঠানিকতা। সে সরল বিশ্বাসের ওপর ভর করেই বিনা দ্বিধায় বিনা কোণঠায় সিদ্ধান্ত জানিয়ে দেয় তৃষ্ণাকে, যাও তুমি, দুদিন থেকে এসো। এত বড় বাড়িতে তোমার ছাড়া কাজ চলবে না। এমন তো নয়। তৃষ্ণা যেতে চায় না। ঘরের কোণে সিটিয়ে দাঁড়িয়ে আঁচলের ভাঁজে আঙুল গুছিয়ে ফিসফিস করে বলে, মা, উনি যদি বাড়ি ফিরে এসে আমাকে না পান, একবার জিজ্ঞাসা করে নেই না। উনি ফিরুক তারপর। কিন্তু তার এমন ভীরু কণ্ঠ কারো কানে ঢোকে না। ইব্রাহিম সাহেব শাশুড়ির সুরে সুরে সুর মেলায়, প্রায় ঠেলে ঠুলেই যেন তুলে দেয় বাবাই নিয়ে আসা সিএনজিতে। উঠোন পেরোনোর সময় তৃষ্ণা একবার পেছনে ফিরে তাকায় দোতলার সেই খোলা জানালার দিকে। মনে হয় জানালার ঠিক কিছু বলতে চাচ্ছে, আর সেই বার্তায় পাঠ শেষে হওয়ার আগেই সিএনজি বাঁক নিয়ে চোখের আড়ালে হারিয়ে যায় রাস্তার মোড়ে। তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে ওয়াসেস চৌকাঠে চপ্পল খুলতে খুলতে তার বুকের ভেতর কেমন যেন অচেনা শূন্যতা টের পায়। রান্নাঘরে করে ছেদ নেই, ঘরের কোণে মৃদু পদধ্বনি নেই, যেটা শুনতে শুনতে এ কদিন নিজেকে অভ্যস্ত করেছে। বসার ঘরে ঢুকে মাকে সামনে পেয়ে বলে, মা, তৃষ্ণা কোথায়? চা দিতে বলো ওকে। হিতুজা একটু থমকায়, তার গোপনীয়তার সুরে বলে, গলা নামিয়ে, ওর বাবা এসেছে। ওদের ছোট মেয়ের বিয়ে তো দুদিনের জন্য নিয়ে গেছে। তুই তো বাজারে ছিলি, ভাবলাম। কথাটুকু সম্পন্ন করার আগে অশেষে দু চোখ যেন অগ্নিবাণ ধারণ করলো। গলার শিরা টানটান হয়ে গেল। মুখমণ্ডল খানিকটা পাথরের শক্তির মতো হলো। কি? কার অনুমতিতে গেছে ও? আমি বাড়িতে নেই বলে আমার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হলো। এই বাড়িতে আমি তাহলে কি, পোষা কুকুর, যার কিছু জানার দরকার নেই? শিরমুখে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে জুড়ে দেয় সে হুঙ্কার, ওর ঠ্যাং কেটে আমি ল্যাংড়া বানিয়ে নিয়ে আসবো। একটু ভালো ব্যবহার করেছি বলে মাথায় উঠে গেছে। এর আগে ফুসতে ফুসতে আসিস পৌঁছায় তৃষ্ণাদের গ্রামের বাড়িতে। বিয়ের সাজসজ্জা দেখে বোঝাই যায় এখানে উৎসবের আয়োজন তুঙ্গে। কিন্তু জামা হিসেবে শ্বশুরবাড়িতে এটাই তার প্রথম পদার্পণ, আর সেই আগমনের রং নেই, যেন ক্ষুব্ধ সে উত্তাপ। দুর্ভাগ্যবশত তৃষ্ণার সৎ মা সে খবর জানে না। দরজায় জামাইকে দেখে তিনি মুহূর্তে চেহারা পাল্টে ফেলেন, মুখে টেনে ফেলেন দুধসদ্য এক নিষ্পাপ হাসি। এসো বাবা, এসো, ভেতরে এসো। আজ তোমার আসার কথা তো কেউ জানতাম না। তৃষ্ণা তো কিছু জানেনি। ভালো মানুষের মুখোশ পড়তে এক পলক লাগে। নাস্তায় শরবত, সিঙ্গারা, মিষ্টি একের পর এক থালা এনে সাজায় ওয়াসিসের সামনে। মনে হয় এই আপ্যায়নের সুবাসেই ঢেকে যাবে বাড়ির আসল রূপ। আর ওয়াসেস, সে পড়ে মহাসংকটে। ভেতরের আগে দাবানল, আর সে আগুনে ঢালার মতো হাজির হয়েছে একের পর এক প্লেট। উঠে দাঁড়ানোর উপায় নেই, ফেলে যাওয়ার উপায় নেই। তথাকথিত এই বেড়াচালের সামনে সে যেন নিজেকে একটু শিকলবন্দি মনে করলো। কোনো মতে মন আর মস্তিষ্ক দুটোকে বসে এনে সে নাস্তাটুকু শেষ করে। প্রতিটা কামড়ে গিলতে তার বুকের ভেতরটা যেন ভারী পাথর নামছে মনে হলো। কারণ এতক্ষণে তৃষ্ণার কোনো দেখা নেই। তৃষ্ণা তখন রান্নাঘরে হাড়ির পাশে বসে সে চুলায় আঁচ ঠিক করছে। নিজের বাড়িতে সে আজ কাজের মেয়ে, বড় মেয়ে বলে কেউ তাকে এ বাড়িতে ভাবতে চায় না। এই জন্য সে আসতে চায়নি। ওর সৎ মা ওই দিন হাসি মুখে ওয়াসিসকে একটা ঘর দেখিয়ে বলে, বাবা, তুমি এখন একটু বসো, আমি তৃষ্ণাকে পাঠিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে ওয়াসিস অপেক্ষা করতে থাকে। ঘড়ির কাঁটা আজ বোধহয় আটকে গেছে কোনো না কোনো কিছুর মতোই। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, প্রতি মুহূর্তে যেন রাগ কুড়ালের ধারের মতোই যেন ক্ষীণ হয়ে বাড়ছে তার। কিন্তু
এই ছোট ঘরটার ভেতরে নেমে আসে এক নিঃশব্দ কুয়াশার চাদর। বেশ কিছুক্ষণ পর দরজার ভেতরে ঢুকে তৃষ্ণা। রান্নাঘরে সে খবর পেয়েছে ওয়াসিস এসেছে। শুনেই তার হাত থেকে খুঁতনি পড়ে যায়। থরথর করে কাঁপছে সে তখন থেকে। কালবৈশাখী ঝড় বয়ে চলেছে নিচের ভেতর। সে নিজেও তো আসতে চায় না, কেউ তার যাওয়ার কথা শোনে না, আজও শুনছে না। ঘরে ঢুকে স্বর্ণপণে দরজা লাগিয়ে দেয় সে। তার ধারণা এই পাতলা কাঠের পাল্লাটা বুঝি তাকে রক্ষা করবে। তাকে দেখে ওয়াসিস ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায়। তার ওঠার তাড়াহুড়ো নেই, বরং তা ঝড়ের আগে যেন ভয়ঙ্কর প্রশান্তির প্রতিরূপ। তারপর বরফ এনে শীতল গলায় ওয়াসিস জিজ্ঞাসা করে, তুই যেখানে এলি কার কথা এলি? আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু বোধ করলি না? এই ঠান্ডা গলার ধমকে ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে তৃষ্ণা। তৃষ্ণা চোখ তুলে তাকাতে পারে না, আমতা আমতা করে বলে, আমি আমি মাকে বলেছিলাম যাব না, কিন্তু মা বললেন, উনি বললেন আপনাকে নাকি বুঝিয়ে দিবেন তিনি। কথা শেষ হওয়ার আগে ধমকে ওঠে ওয়াসিস। এবার তার কণ্ঠস্বর ভেদ করে বেরিয়ে আসে, এই বেয়াদবের বাচ্চা, তোকে একটু সমাদর করি বলে মাথায় চড়ে বসবি? আমি তোকে বিয়ে করেছি নাকি আমার মা, যে তুই মায়ের কথা শুনে চুপি চুপি চলে এলি? ধমকের ঢেউয়ে পাথর বনে গেল সে। কিছুক্ষণ পর ভীত চোখে ওয়াসিসের দিকে তাকায়, চোখে জল টলমল করছে। আপনি তো আমাকে শুধু নামে বিয়ে করেছেন, মাই তো আমাকে খেয়াল রাখে, আমার পাশে থাকে, তাই মাকে না করতে পারিনি। একদিনের তো ব্যাপার, থেকেই যায় না শেষ কথাটুকু, আর যেন শেষ অবধি করতে পারে না। বেরোয়ার ভঙ্গিতে নিঃশ্বাস আটকে আসে তার। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, না, এক মুহূর্তে এখানে থাকা হবে না। কতটুকুর সঙ্গে সঙ্গে কোনো সতর্কবাণী ছাড়ে সে। একটানে পাঁচকোলা করে তুলে নেয় তৃষ্ণাকে। হঠাৎই শূন্যে ওঠার ঝাঁকুনি দেয় তৃষ্ণা। দুটো চোখ বড় হয়ে যায়, হাত থেকে ছড়িয়ে পড়ে আঁচল। ভয় আর বিষময় আর্তনাতে, কি কি করছেন আপনি এসব? আমাকে নামিয়ে দিন, মানুষ দেখবে। কোনো তো না দিয়ে ওয়াসিস দরজা খোলে। তৃষ্ণাকে কোলে তুলে নিয়ে সোজা একই ঘর ভরা মানুষের সামনে দিয়ে, স্থির অটল অবিচল পায়ে। কিছু কি হয়েছে বাবা? তৃষ্ণাকে এভাবে কোলে তুলে নিয়ে কোথায় যাচ্ছ? তৃষ্ণার বাবা কাঁচুমাচুভাবে জিজ্ঞাসা করে কথাটুকু। ওয়াসিস থমকায়। তৃষ্ণার মুখের থেকে শেখানো ভয়, লাজ আর বিষময় একাকার জমাট বেঁধেছে। জি হয়েছে, আমার স্ত্রী প্রেগনেন্ট, আর আমি চাই না এই অবস্থায় বিয়ে শাদীর ব্যস্ততায় ধকলে যাক। কোনো ক্লান্তি নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। কথাটা ঠিক উঠানের মাঝখানে ছুঁড়ে দেওয়ার মতো এক ভারী পাথর। ঘর ভরা মেহমান অবাক হয়ে তাকিয়ে থাকে। কারো ঠোঁটে কৌতূহল দেখা, কারো ভেতরে সন্দেহ, কারো দৃষ্টিতে কৌতূল্য। তৃষ্ণা তো প্রায় জ্ঞান হারানোর অবস্থা। সৎমা তড়িঘড়ি করে হাসি টেনে বললেন, তবে এটা হাসি না, তার মুখে ঠিক মতো বসে না। আরে বাবা, একদিনেরই তো বিষয়, থেকে যাক না, কিছু হবে না, দায়িত্ব আমি নিলাম। এবার ওয়াসিসের কণ্ঠে আদব কায়দা অবশিষ্ট নেই। খোলা ধরলো যেন সরলতা থেকে বলল, হ্যাঁ থেকে যাক। আর আপনারা আপনাদের মেয়ের বিয়ের সব কাজে ধকল আমার বউয়ের ঘাড়ে চাপিয়ে দিন। রান্নাঘরে আঁচ খাড়া করবেন, আর আপনার মেয়ে বরন্দাজ বসে থাকবে, তাই না? এত সাধনার বউকে আমি কোন দুঃখে একদিনে আপনাদের বাড়ির কাজের মেয়ে করে ফেলবো? শেষ কথা বলে উঠানের বাতাসে ঝুলে থাকে দীর্ঘক্ষণ। কেউ কোনো উত্তর দেয় না, দেওয়ার কোনো ভাষা সম্ভবত নেই। এই বলে ওয়াসিস আর এক মুহূর্ত দাঁড়ায় না। তৃষ্ণাকে কোলে নিয়ে সোজা এগোয় সামনের দিকে। উঠান পেরিয়ে, গেট পেরিয়ে গ্রামের সরু মাটির রাস্তা ধরে হাঁটতে থাকে, যেখানে দুপাশে ধান খেতে সবুজ বিছানা, বিকালের সোনালি রোদ গলে গলে পড়ছে। আর তৃষ্ণা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে ওয়াসিসের চোখের দিকে। ঘোর লাগা মানুষটার মতো ধীরে ধীরে নিজের দুহাত নিচে জড়িয়ে নিয়েছে ওয়াসিসের গলা। নিজের অজান্তে অবচেতন অপলক দৃষ্টি তাকিয়ে আছে। জীবনে এই প্রথম এই বাড়ি, এই মাটি, সে তার এতটা মানুষের কাছে দাঁড়িয়ে কথা বলল, যে মানুষটা তাকে সবসময় অপমানিত করে, যার ছায়া দেখতেই তার বুকটা কেঁপে ওঠে। আজ সেই মানুষটাই তার জন্য লড়াই করলো। তার বুকে মাথা রেখে তৃষ্ণা শুনতে পায় ওয়াসিসের স্পন্দন। দ্রুত জোরালো উত্তাপ অনুভূতি জানান দিচ্ছে, এ যেন জলের স্বচ্ছ অন্য। পেছনে ততক্ষণে মেহমানদের ফিসফিসানি ছড়িয়ে পড়েছে, ঝিঝি ডাকের মতো উঠানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। গায়ে হলুদের প্যান্ডেলের নিচে পৌর চাচি ঠোঁট ফুলে বলে, ওর সৎমা তো আমাকে গত মাসে বলেছিল মেয়ে নাকি সুখী না, স্বামী নাকি ওকে খুব মারধর করে। কি মিথ্যাবাদী রে বাবা। তার পাশে বসে আরেক প্রতিবেশী চোখ বড় বড় করে বলে,
কিন্তু ওর স্বামী তো দেখছি একেবারে বউ পাগলা, এমন করে বউকে তুলে নিয়ে যায় কেউ। আজকাল ছেলেদের বউকে 2 গ্লাস জল এনে দিতেও চায় না, আর এই ছেলে তো একেবারে হাই হাই রে। দূরে দাঁড়িয়ে থাকার একজন মন্তব্য করলেন, শুনলেন গো, প্রেগনেন্ট। এই অবস্থায় মেয়েকে রান্নাঘরে ঢুকিয়ে চুলার পাশে বসে দিয়েছে। ছি ছি, আসল মায়ের কাছে কি এমন করে? কোনোদিনই করে না। ওই তো সৎমা তো, এই জন্য এমন। গায়ে হলুদের সাজে বসে থাকা সুধামা, তৃষ্ণার সৎমা, সৎ বোন, তার সাজানো মুখে কেমন ছায়া পড়ে গেল। বিয়ের কনের মুখে এমন ছায়া মানায় না, কিন্তু আজ পড়েছে। একজন মোল্লা সাহেব চশমাটা ঠিক করে বললেন, সৎমা বলে এমন ডাহা গুজব ছড়াবে কি করে? লোক কি বলবে এই ভেবেই তো গুজব ছড়ায়, কিন্তু আজ তো উল্টো লোক দেখলো কি রকম আদরের বউ। এমন জামাই হাজারে একটা মেলে। সৎমা উঠানের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছেন, তার মুখে সেই কৃত্রিম হাসিটা এতক্ষণে খসে পড়েছে। এতদিন ধরে যে গল্প তিনি বুনেছেন, আমার সৎ মেয়ে দুঃখী, স্বামীর কাছে ভালো নেই, তবু আমি ওর দায়িত্ব নিয়েছি, সেই গল্পের ভাবনন আজ বিকেলেই বাতাসে হুড় হুড় করে যেন ধসে পড়ল। এতগুলো মানুষের সামনে, এত সাক্ষীর সামনে এখন প্রতিটা ফিসফিসানি তার কানে ছুরির মতোই বিঁধছে। গুজবের এই ভঙ্গন স্বর তার আর তৃষ্ণার কানে পৌঁছালো না।